নির্জন হাট, খোলা দুপুর, জ্বলন্ত সূর্যটা গাড়ির সাথে পাল্লা দিয়ে ছুটছে। ড্রাইভিংয়ে নাহিদ একেবারে আনাড়ি। শিখে রাখা দরকার, তাই শিখেছিল। শেষ কবে হুইল ঘুরিয়েছে মনেও নেই। তীব্র ভারী জিপ সামলাতে বেশ কসরতে পড়ে গেছে বেচারা। এক একটা ঢালে লেগে গাড়ির চাকায় হাওয়ায় ভেসে উঠছে। এত সাবধানে চালাচ্ছে নাহিদ। ভাগ্যিস মফস্বল শহরের মেন রোড হলে এতক্ষণে মর্গে থাকতে হতো। নাহিদের মুসিবতের ডগায় দাঁড়িয়ে আছে নুহা। পরীক্ষার জন্য বেঁধে দেওয়া সময়টা তরতরিয়ে এগিয়ে যাচ্ছে তার। 12টা পেরিয়েছে। হয়তো এত সময় হল ভর্তি করে বসে গেছে সবাই। পরীক্ষা কি শুরু হলো? ঠিক সময় পৌঁছাতে পারবে তো সে? দেরি করলে ঢুকতে দেবে তো? অথচ নুহার মাঝে এসব নিয়ে বিশেষ উদ্বেগ নেই। নাহিদের পাশের সিটে কঠিন হয়ে বসে আছে মেয়েটা। বুকের ভেতর কিছু সশব্দের ধুকপুকানির রেশ। তারা মিছিল তুলছে, স্লোগান দিচ্ছে, একের পর এক দাবিতে নাভিশ্বাস দশায় ফেলছে কখনো। এই যে ও নাহিদের প্রেমে পড়লো, এতে যে পুরো পৃথিবীটাই চট করে বদলে গেল আজ। এরপর থেকে সেও মরবে, পুষ্পিতার মতো জ্বালায়, যন্ত্রণায়, উদাসীনতায়। অবশ্য পুষ্পিতাকে তীব্র স্যার ভালোবাসেন। একটা আস্ত দুনিয়া ভেঙে গুড়িয়ে দিতে পারেন ওকে পাওয়ার জন্যে। কিন্তু নাহিদ ঢ্যাঁড়সটা কি ওকে ভালোবাসে? নুহা আর চোখে একবার দেখলো তাকে। ছেলেটার হাবভাবে ব্যস্ততা। এক হাত হুইলে আটকে অন্য হাতের ঘড়ি দেখছে বারবার। দু কাঁধে যে দায়িত্বের একটা বড় ভার, নুহাকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়া, সেটা তার অক্ষরে অক্ষরে পালন করা চাই। পাশে বসা মেয়েটার দিকে কি আদৌ কোনো খেয়াল আছে? যে মেয়ে আড়াআড়ি দিগন্তের বিস্তৃতিতে এখন থেকে শুধুই একটা সূর্য উঠবে, আর তার নাম হবে নাহিদ। এসব কি বুঝবে সে? বুঝবে কেন? যার দেহ, মন, প্রাণ সব জুড়ে অন্য কেউ, যার ছবি লোকটা এখনো ওয়ালেটে নিয়ে ঘোরেন, যার প্রসঙ্গ উঠলে তার কণ্ঠ ভিজে আসে, সেই মানুষকে টপকে ওনার মনে কি আদৌ জায়গা পাবে নুহা? নুহার উদ্ভট ভাবনার তল হতেই একটা দীর্ঘশ্বাস ঠিকরে এলো বুকে। সেদিন পুষ্পিতাকে কত গর্ব করে বলেছিল, আমি কখনো প্রেমেই পড়বো না। অথচ কি হলো? পড়লো তো পড়লো এই মিনমিনে লোকটার প্রেমেই। ইস, এই ব্যথা, এই আফসোস কাকে দেখাবে নুহা? যে দেখবে সে নিশ্চয়ই অট্টহাসিতে ফেটে পড়বে ওর উপর। নুহার মন খারাপ বাড়লো। হতাশ চিত্তে সিটে মাথা এলিয়ে দিতে নাহিদ ফিরল এদিকে। কণ্ঠে তার একই রকম উদ্বেগ। আপনার কি এখনো মাথা ঘুরছে? নুহা ছোট্ট একটু ঢোক গিলল, দুপাশে মাথা নাড়ল নিশ্চুপ। নাহিদের স্বস্তি এলো না তাও। মেয়েটা এত কথা বলে, এত চটপটে, হঠাৎ এমন চুপসে গেল কেন? আচ্ছা, ওনার রাগ কি এখনো কমেনি? কি ঠিক করেছে? সত্যি ওর সাথে কথা বলবে না? নাহিদ কোমল কণ্ঠে ডাকলো। নুহা, মিস নুহা। গভীর ভাবনায় বুধ মেয়েটা উত্তর দিল না। নাহিদের সন্দেহ প্রগাঢ় হয়। নুহার ডান হাতটা পাশেই ছিল ওর। ত্রস্ত তার উপর হাত রাখলো নাহিদ। মেয়েটা চমকে উঠে কিছু। সিটে লেপ্টে থাকা মস্তক তৎপর শটান করে ফেলে। নাহিদ শিশুর মতন শুধালো। রাগ কি ভাঙেনি? এখনো আমার উপর ক্ষেপে আছেন? নুহা কি বলবে বুঝতে পারছে না। জিভের ডগায় কিংবা মনে জবাব নেই তার। নাহিদের আশেপাশে থেকে মন হারানোর যে অদম্য ক্ষতি হয়ে গেল, সেটার ক্ষতিপূরণ কে দেবে এখন? এই জন্যে আগুন আর বরফ পাশাপাশি রাখতে নেই। কিন্তু এখানে ওনারই বাকি দোষ। নুহা যেচেই ক্ষতি রেখেছে, প্রেমে পড়েছে আগ বাড়িয়ে। নাহিদ তো আর প্রেমে পড়তে বলেনি, তাহলে অহেতুক রাগ দেখিয়ে লাভ কি? শক্ত মুখটা হঠাৎ নরম হলো নুহার। অল্প হেসে জানালো। না। এতক্ষণে স্বস্তি পেল নাহিদ। নুহার হাসি তার ছোট্ট একটু উত্তরে বুক ফুলিয়ে লম্বা শ্বাস টানল। যাক বাবা, বাঁচালেন। আপনি যখন বললেন না আমার সাথে আর কখনো কথা বলবেন না, আমার যে কি খারাপ লাগছিল। নুহা আর কিছু বলেনি। কালচে পিঠের রাস্তাটায় একভাবে চেয়ে রইল। দেখতে দেখতে তার ভার্সিটির চওড়া সাইনবোর্ড নৈকট্যে এলো। নাহিদ ব্রেক কষতেই জ্বরের মতো নেমে গেল নুহা। দুপা গিয়ে পিছু ফিরল আবার। নাহিদ প্রফুল্ল হেসে বলল, অল দ্য বেস্ট। নুহার নিশ্চুপতা, সৌজন্যতা বোধও কাটাতে পারেনি আজ। চুপচাপ হাঁটা ধরল সে। ক্ষুদ্র শরীরটা আস্তে ধীরে ক্যাম্পাসের ভিতর ঢুকে যায়। নাহিদ এত শত ভাবল না। ত্রস্ত চিত্তে গাড়ি ঘোরালো। একটা দায়িত্ব শেষ, এখন অফিসে ছোটার পালা। যদিও চাকরি নেই কনফার্ম, তাও একবার দেখে আসবে না হয়। রান্নাঘর ছেড়ে একরকম ঝড়ের মতো ছুটে এসেছেন সালমা। খোরশেদ গায়ের ব্যথা নিয়ে বসে থাকতে পারেননি। সব মিলিয়ে বসার ঘরে ছোটখাটো পরিবারটার বিস্তর এক মিলন মেলা বইল। মিথিলা শুধু কাঁদছে, চোখের মাঝেই যেন শতাব্দীর বন্যা। গলা, বুক, শাড়ির পার ভিজে চপচপে তাতে। সালমা বেগম হাসপাস করছেন। মেয়ের কান্নায় আপনা আপনি জল এসেছে চোখে। খোরশেদের ভেতরটাও একই রকম উত্তাল। উন্মুখ হয়ে মেয়েকে দেখছেন তিনি। দুজনের কেউই কিছু বুঝতে পারছেন না। প্রশ্ন অনেক, উত্তর নেই। মিথিলা হঠাৎ কোথা থেকে এলো? কোনো রকম খবর না দিয়ে, না বলে। আর চেহারার কি অবস্থা? ভদ্রলোক কাতর চোখে মেয়েটাকে ভালো করে দেখলেন।
পরনের হাফ সিল্কে সাদামাটা শাড়ি, কোনো মতে হাত খোপা করা চুল, একটা ভারী লাগেজ ছাড়া কিছু নেই সাথে। মুখখানা দেখো, শুকিয়ে এইটুকুন, যেন কতকাল ঠিক করে খায়নি। চোখের নিচেও তো কালি পড়েছে। হাই আল্লাহ, কি মেয়ে তার বিদেশে গিয়ে কি হয়ে এলো। মিথিলা তখন মায়ের বুকে দুহাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে হু হু করে কাঁদছে। খোরশেদ কিছু জিজ্ঞাসা করতে চেয়েও ঠোঁট নামিয়ে নিলেন। রাহাত শোবার ঘর হতে টেবিল ফ্যান টেনে টুনে আনলো। বসার ঘরে সিলিং ফ্যানে বাতাস কম। মিথিলা সেই ঘেমে কেমন চটচটে হয়ে গেছে। ফ্যানটাকে সেট করে বোনের দিকে ঘুরিয়ে রাখলো সে। কিছু যখন বলতে যাবে, সালমা বেগম চোখের ইশারায় চুপ বুঝালেন। উদ্যোগী রাহাত তৎপর থেমে গেল। ভদ্রমহিলা মেয়ের পিঠে বিশ্রান্ত হাত বোলাচ্ছেন। কেঁদে কেটে তার হেঁচকি তোলার দশা। কোনো বড়সড় ঘটনা যে ঘটে গেছে সালমার বুঝতে বাকি নেই। ভেতরটাও কু ডাকছে কেমন। ইয়া আল্লাহ, আজকে একটা বিপদ গেল। আবার কি অপেক্ষা করছে কে জানে। মিথিলাকে হেঁচকি তুলতে দেখে আবারও ভেতরের ঘরে ছুটে গেল রাহাত। এবার ফ্যান নয়, পানি নিয়ে এসেছে, সাথে রেখেছে এক বাক্স টিস্যু। বোনের টুকটাক যত্ন নেওয়ার প্রসেস যথাসম্ভব শেষ করে তবেই দম নিল ছেলেটা। মিথিলা সময় নিয়ে সামলে উঠল নিজেকে। হেঁচকিটা যখন বন্ধ হলো একটু, সালমা খুব মোলায়েম কণ্ঠে ডাকলেন, মিথিলা, আম্মু ঠিক আছো তুমি? মেয়েটা মুখ তুলল বুক থেকে, নাক টেনে মাথা নাড়ল আস্তে। রাহাত ত্রস্ত গ্লাস বাড়িয়ে ধরে। পানি খাও আপু, গলা শুকিয়ে গেছে না? এইটুকু মানুষ, অথচ যত্নের বহরই মিথিলার বুকের কষ্টটা আবার দলা পাকিয়ে উঠল। এই ভাইটাকেও কত অবহেলা করেছে একসময়, কাছে ডেকে কখনো আদর করেছে কিনা বলতে পারবে না। চোখ দুটো তার আক্ষেপে ভিজে উঠল আবার। খোরশেদ মুখ খুললেন এতক্ষণে, রয়ে শুয়ে শুধালেন, কি হয়েছে মা, তোমার এই অবস্থা কেন? মিথিলা চুপ করে মাথা নুইয়ে রইল। সালমা বললেন, পলাশ আসেনি? ও কি তোকে বাড়ির সামনে দিয়ে গেল? তাহলে উপরে এলো না কেন? মিথিলা আনত থেকেই বলল, আমি একাই এসেছি মা। সালমা খোরশেদ মুখ চাহাচাই করলেন, বুঝতে না পেরে বললেন, একা কেন? মিথিলা বাবার পানে বিষণ্ণ মুখ তুলল। মনের ভেতর স্রোতের মতো বিষাদ উগলে দেওয়ার প্রস্তুতি নিল কেবল। হঠাৎই আর্ত নয়নে সতর্কতা এলো। খোরশেদের দিকে খেয়াল করতে এক দফা বিস্ময় মুখ থুবড়ে পড়ল যেন। উদ্বিগ্ন হয়ে বলল, এ কি বাবা, তোমার কি হয়েছে? ব্যান্ডেজ কেন হাতে? মাথায় লাগলো কি করে? আম্মু কি হয়েছে বাবার? আরে শান্ত হও মা, তেমন কিছু হয়নি। সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেছিলাম, সেই জন্যে হাতে মাথায় চোট লেগেছে, সেরে যাবে। সিঁড়ি থেকে পড়েছো? কিভাবে পড়লে বাবা? একটু দেখে হাঁটবে তো। ইস, কি অবস্থা! অনেক ব্যথা লেগেছে তাই না? ডাক্তার কি বললেন? কবে ঠিক হবে হাত? মেজর ইনজুরি না তো? মিথিলা নিজের কান্না ভুলে গেছে, সব চিন্তা তার বাবাকে নিয়ে। খোরশেদ অবাক না হয়ে পারলেন না। এই তো কিছু মাস আগে যখন সালমা ওয়াশরুমে পড়ে গিয়ে একটা গোটা দিন হাসপাতালে ছিলেন, মেয়েটা একবার জিজ্ঞাসাও করেনি। উল্টে দাদির সাথে রান্না করা নিয়ে কত তর্ক করে গেল। আর আজ চোখে মুখে বাবার প্রতি তার কত শত বেদনা। মেয়েটা কি সত্যি এত বদলে গেছে? ক্ষণ নীরবতা ছিন্ন করে জবাব দিলেন ভদ্রলোক, এত ভেবো না, আমি ঠিক আছি। তুমি তোমার কথা বলো, কি অবস্থা করেছো নিজের? ওখানে খাওয়া দাওয়া কি খুব অসুবিধা হচ্ছিল? মিথিলার মুখ জুড়ে সেই মেঘটুকু ফেরত এলো আবার। চুপ থেকে সময় নিয়ে বলল, আচ্ছা বাবা, আমি যদি আগের মতো তোমার কাছে থাকতে চাই, তোমার টাকায় খাই, তাহলে কি তুমি আমাকে বোঝা মনে করবে? খোরশেদ কপালে ভাঁজ ফেলে বললেন, এ আবার কেমন কথা মা? তুমি আমার বোঝা কেন হবে? কিন্তু ভয়ের পোকা বুকে কামড়ে উঠল সালমার। চট করে মেয়ে থুতনি নিজের দিকে ফেরালেন, কণ্ঠ সচেতন। পলাশের সাথেই কিছু হয়েছে তোর? ঠিক জায়গায় ঘা পড়ায় মিথিলা কেঁদে ফেলল। ঠোঁট ভেঙে খুব আস্তে বলল, পলাশ আমাকে তালাক দিয়েছে মা। পুষ্পিতার অবস্থা করুন। সকাল থেকে পেটে দানা না পড়লেও পুরো এক জগ পানি সাবার করে ফেলেছে। হাতে পায়ে ভূমিকম্প নিয়ে গ্লাস তুলছে, ঢকঢক করে পানি খাচ্ছে। কখনো চোরা চোখে দেখছে হাত দুয়েক দূরে দাঁড়ানো পুরুষটিকে, কিন্তু সে পুরুষের মাঝে ভ্রুক্ষেপের খবর নেই, তারাও নেই কোনো। নেই অধৈর্য হওয়ার সামান্যতম ছাপ। পুষ্পিতা পুরো জগ খালি করে তবেই থামলো। হাত তুলে মুখ মুছে দম ফেললো ঘন ঘন। তীব্র তখনও বুক চিতিয়ে দাঁড়িয়ে, মেয়েটার দিকে ফিরতেও পারছে না। স্যার তখন কি বলেছিল ভাবলেও ঠোঁটের ডগায় জান চলে আসছে। কি ইঙ্গিত দিল ওকে? সামনে বাজে অবস্থায় থাকতে হবে মানে কি? পুষ্পিতার সব এলোমেলো অগোছালো। তীব্রর কথায় কাজে আরো চুরমার হয় তা। স্যার যেভাবে কাছে আসেন, কথা বলেন, এতে তো পুষ্পিতার অন্যরকম লাগে। ও মনে হয় স্যার ওকে পছন্দ করেন। তাহলে তনুজা, স্যার কি ওর প্রেমের প্রস্তাব একসেপ্ট করেননি? পুষ্পিতার হুট করে মনে পড়ল তনুজার বলে যাওয়া কথাটা।
এম্মা, তনুজা যে বলেই গেছিল দুদিন কলেজে আসবে না, বিয়ে খেতে যাবে, আর পুষ্পিতা কিনা ওদের প্রেম দেখার ভয়ে কলেজে গেল না। ও এত বোকা, নুহাই ওকে ঠিক নামে ডাকে, ও আসলে একটা কাঁধি। পুষ্পিতা ঝট করে তীব্রর দিকে ফিরল, এবার অমনি এসে ভ্রু তুলল একটা। শেষ? শুকনো মুখে মাথা নাড়ল পুষ্পিতা। তীব্র কাছে এগিয়ে আসে, খালি জগটায় একবার চোখ বুলিয়ে বলে, থ্যাংক গড যে একটা জগের উপর দিয়ে গেল। আমি তো ভাবলাম ছাদ থেকে ট্যাঙ্কটাও এনে দিতে হবে। পুষ্পিতা ঠোঁট উল্টায়, তার গায়ে ওড়না আছে এখন, কিন্তু একটু আগের কথা ভাবলেই তো কোনটায় মাটির তলায় ঢুকে যাচ্ছে। তীব্র সারসার ভাবটা টেনে আনলো চেহারায়, তেমনি গুরুগম্ভীর কণ্ঠে বলল, কলেজে যাওনি কেন? পুষ্পিতা মিনমিন করলো। শরীর খারাপ। তীব্র কথা নেই বার্তা নেই, হুট করে কপালে হাত রাখলো, তারপর নিয়ে এলো গলায়, শুধালো চিন্তিত স্বরে। জ্বর তো নেই, কি হয়েছে? পুষ্পিতা তাড়াতাড়ি জবাব দিতে পারল না, চোখ দুটো বুজে মাথা নুইয়ে রাখলো। স্যার যখন তখন ছোবেন, উদ্ভট কথা বলবেন, তাতে কিছু না, আর ও এসবের ভার নিতে না পেরে পানি খেলেই দোষ। তীব্র নিজেই বলল। তোমারও কি মাথা ঘুরছে? পুষ্পিতা বুঝতে না পেরে বলল, আমারও। আর কার মাথা ঘুরছে? বাইরে দেখলাম তোমার বন্ধুরও একই অবস্থা, নাহিদ মাথায় পানি দিয়ে দিচ্ছিল। সে কি? হাওয়ার বেগে ছুটতে নেওয়া পুষ্পিতাকে কনুই চেপে আটকালো তীব্র। যেতে হবে না, চলে গেছে ওরা। এখন কেমন আছে নুহা? সেসব তুমি নুহার থেকেই জেনে নিও। তোমার কি হয়েছে আমি সেটা শুনতে এসেছি। পুষ্পিতা দুম করে বলে ফেলল, আমার তো কিছু হয়নি। এই যে বললে শরীর খারাপ। মেয়েটা থতমত খায়, সব উত্তর কেমন জট পাকিয়ে গেল। মুখের অবস্থা দেখেই তীব্র বুঝে ফেলল সব। এর মানে মিথ্যে বলেছ, তুমি ইচ্ছে করে কলেজ যাওনি তাই না? ওকে, মিথ্যে যখন বলেইছ, কারণ আর শুনতে চাইবো না। তবে হ্যাঁ, এরপর থেকে আমি যেন তোমাকে ক্লাসে গিয়ে পাই, না পেলে। পুষ্পিতা চোখ তুলে চাইল, না পেলে কি প্রশ্নের আগেই তীব্র জানিয়ে দিল। আর ভাববো না, সেদিন আমার ঘরে যা হয়নি সেটাই হবে এবার। তখন তার দায়ভার কিন্তু আমাকে দিতে এসো না। তারপর বেরিয়ে গেল তীব্র। পুষ্পিতা মন খারাপ করে চেয়ারে বসে থাকে। আল্লাহ যে ওর মাথায় এত গোবর দিল কেন? একটুখানি বুদ্ধি দিলে কি এমন হতো। পরদিন ঠিকই কলেজে গেল পুষ্পিতা। তীব্রর হুমকিতে কিনা কে জানে, তবে ভেতরে ভেতরে যে একটা অমুক টান, সেটার আর লাগাম টানা যায়নি। আর ক্লাসের দরজায় দাঁড়িয়ে পুষ্পিতা আবিষ্কার করলো তার ধারণা ভুল। দুদিনের কথা বলেছিল তনুজা, কিন্তু মেয়ে তো ক্লাসেই বসে আছে, তাহলে কি যায়নি? পুষ্পিতা গাল ফুলিয়ে দম ছাড়ল, কিছুটা সহ্য শক্তি আর সাহস টানল বুকে। তনুজা স্যারকে নিয়ে আজ যাই বলুক না কেন, ওর যেন কষ্ট না হয়, কিংবা হলেও যেন বোঝা না যায়। তনুজা তখন মুঠোফোনে মগ্ন। পুষ্পিতা পাশে এসে বসলো, জিজ্ঞাসা করলো আগ বাড়িয়ে। কেমন আছো? তনুজা নড়ে ওঠে, পুষ্পিতাকে দেখেই বলল, হেই, কি অবস্থা তোমার? কেমন আছো? পুষ্পিতা মনে মনে বলল, আর ভালো থাকা। কি যে হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না। মাঝে মধ্যে মনে হয় আমি বেশি বেশি ভাবছি। টেকনাফ নিয়ে ভাবতে গেলে অটোমেটিক তেঁতুলিয়া চলে যাচ্ছি। আবার মনে হয় যা ভাবছি সবই ঠিক। প্রেমে তো তুমি আমি দুজনেই পড়েছিলাম, তাও একই মানুষের। তোমার হাসিটা কি সুন্দর, অথচ আমাকে দেখো, হাসতে গেলেও মনে হচ্ছে দাঁতে ব্যথা লাগছে। আমার বেলাতেই কেন যত প্রেম তত জ্বালা। ও মা, একটা প্রশ্ন করলাম, আর এত কি ভাবছো? না কিছু না তো। তোমরা কথা বলো। বিয়ে খেতে চাওনি? হ্যাঁ, গেছিলাম তো। আমাদের কাল ফেরার কথা ছিল, হুট করে ভাইয়ের এক্সামের রুটিন দিয়েছে, আর ব্যাস ফুল ফ্যামিলি ব্যাক টু গাজীপুর। ভালোই তো হয়েছে, একদিন আগে পেলাম তোমাকে। তনুজা হাসলো, ওর দিকে ফিরে উচ্ছল কণ্ঠে বলল, জানো ওখানে কি হয়েছে? আমার এত মজা না করেছিলাম। আর বরের একটা কাজিন আছে বুঝলে, কি যে হ্যান্ডসাম, আমি দেখে মেল্ট হয়ে গিয়েছিলাম। এত দারুণভাবে কথা বলে। একদিন আগে আসায় আমার মন খারাপ হয়েছিল, তাই ওকে আমার নাম্বার দিয়ে। পুষ্পিতা পথিমধ্যে কথা কেড়ে নিল। এক মিনিট অন্য কারোর প্রতি মেল্ট হয়েছ মানে? তুমি না তীব্রস্বরকে পছন্দ করো? ব্যাস, তনুজের কথা বন্ধ। হুঁশ পেতে জিভ কামড়ে ধরল। এতক্ষণে সবটা জিভ ফসকে বেরিয়ে গেছে। মুখ বিবরে চোরচোর ভাবটা স্পষ্ট দেখলো পুষ্পিতা। বলল সোজাসুজি, কি হয়েছে বলো তো? আমার থেকে কিছু লুকাচ্ছ তুমি? তনুজা আমতা আমতা করলো। না মানে ওই। কি মানে যাওয়ার আগে স্যারের সাথে সব কিছু ঠিকঠাক করে গেলে, আর ফিরলে অন্য কাউকে নম্বর দিয়ে, ব্যাপারটা কেমন গোলমেলে না? তনুজা ঠোঁট উল্টে বলল,
আমার কি দোষ? আমি তো সত্যি স্যারের উপর ক্রাস্ট ছিলাম। ফুল নিয়ে গেলাম প্রপোজ করতে, দেখিয়েছিলাম তো তোমাকে। কিন্তু সে আমার ফুল নেওয়া তো দূর, আমার মনের কথাও শোনেনি। পুষ্পিতা নড়ে চড়ে বসলো। শোনেনি? শোনেনি মানে কি বলেছ স্যার? তনুজা কণ্ঠ চাপে। কাউকে বলবে না তো? না না না, বলো প্লিজ। পুষ্পিতার ভেতরটা উত্তেজনায় ফাটছে, অথচ উপর থেকে ঠান্ডা থাকতে চাইলো। তনুজা খুব দুঃখ নিয়ে বলল, আসলে ওই দিন স্যারের অফিসে গেলাম না, স্যার তখন ভিতরেই ছিলেন। আমি গেলাম, ভিতরে ঢুকলাম, স্যার আমার দিকে চেয়ে বললেন, কিছু বলবেন? আমার তো তখন সারা শরীর কাঁপছে। কোনো রকম পিঠ থেকে লুকানো হাতটা সামনে বাড়িয়ে ধরেছি, যে হা করে বলতে যাব কিছু, স্যার অমন এক ধমক দিল আমাকে, আমি ভালোবাসি বরটা মুখে আনতে পারিনি। ওখান থেকে এক দৌড়ে পালিয়ে এসেছি। জানো স্যার যে কেন করলেন এমন? আমি কি কম সুন্দর বলো তো? পুষ্পিতা হতবাক স্তব্ধ। তনুজা নিজে নিজেই বলল, কথাটা শুনে তোমার খারাপ লাগছে তাই না? আমারও লেগেছিল জানো। হ্যাঁ, আমি একটু ঘন ঘন ওর উপর ক্রাশ খাই, কিন্তু স্যারকে তো পার্মানেন্ট রাখতে চেয়েছিলাম। স্যার সেটা বুঝলেন না, নিষ্ঠুরের মতো আমাকে ধমক দিয়ে পাঠিয়ে দিলেন। পুষ্পিতা বিমূঢ়তায় খেয়াল করলো তনুজার কথায় মন খারাপ, কিন্তু চেহারার ওর মতো কষ্টকর ছিটে ফোটাও নেই। হলে আছি, না হলে নেই নেই ভাব। চটফটে গলায় শুধালো, তাহলে এখন এখন কি করবে তুমি? স্যারকে ভুলে যাবে? তনুজা কাঁদ উচালো। আর কি করব? ওই দিন ওনার ধমক শুনে তো বুঝেছি হেনাকে দিয়ে আমার পোষাবে না ভাই। আরে বাপ, কোনো ছেলে মেয়েদের হাতে ফুল দেখলে এমন আগুনের চোখ চায়, আউট বলে চিৎকার করে ওঠে। আমি যদি ভয়ের ছোট ওখানে মরে যেতাম, তার দায়টা কে নিত? হ্যাঁ, কিন্তু স্যারকে না তুমি ভালোবাসো? উফ, তুমি না পুষ্পিতা সব কিছুতে এত সিরিয়াসলি ধরে বসে থাকো। গ্রো আপ ভাই। স্যারকে প্রথম দেখে শুধু আমার কেন, কলেজে অর্ধেক মেয়ের ভালো লেগে গেছে। আমি তার মধ্যে প্রপোজ করতে গিয়ে একটা ধমক শুনে এসেছি। এখন কথা হলো, একটা ছেঁকা খেয়েছি বলে সারা জীবন কি শোকে ব্যাকা হয়ে থাকবো? মুভ অন করতে হবে না? কতটুকু বয়স আমার, এখনো তো ঠিক করে জীবনটা উপভোগ করতে পারিনি। আর তুমি সেই দিন ঠিকই বলেছিলে বুঝলে। আমিও ভেবে দেখলাম শিক্ষক আসলেই বাবা মায়ের সমান। তাই স্যারের কথা মাথা থেকে ছেড়ে আমি সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবছি। এর জন্য বিয়ে বাড়িতে একজনকে ভালো লাগায় ভাবলাম স্যারেরকে না হয় মনে মনে দাফন দিয়ে দেব। কোথায় যাচ্ছ? উত্তরে পুষ্পিতা কিছু বলেনি। বিহবলতায় মুখে কথা আসছে না, চুপচাপ চলে এলো বাইরে। লোকের চোখ এড়াতেই নিজের গালে সপাটে একটা চড় বসালো, তারপর বিড়বিড় করলো রেগে মেগে, ছি পুষ্পিতা, তোর তো গাধা হওয়ার যোগ্যতা নেই। পুষ্পিতা কিছুক্ষণ নিজের উপর ফুঁসলো, কখনো রাগে কখনো দুঃখে। একটা মিথ্যে মিথ্যে আন্দাজের জের ধরে কতই না কষ্ট পাচ্ছিল এই কদিন। স্যারের থেকেও দূরে যাবে ভেবেছিল, ইস, ভালোবাসার জোরে ভাগ্যিস যেতে পারেনি। গেলে এই আফসোস, এই পরিতাপ কাকে দেখাতো পুষ্পিতা? মেয়েটা হঠাৎ চোখ পড়লো কলেজের ওপারে দালানে করিডোর দিয়ে কোথাও একটা হেঁটে যাচ্ছে তীব্র। ক্লাসের ঘন্টাও পড়লো তখন, সবাই ভেতরে ঢুকলো, কয়েকজন শিক্ষক বেরিয়ে এলেন টিচার্স রুম হতে। অথচ পুষ্পিতা ভুলে গেল সব, সব মানে সব। ইহকালের এই মুহূর্তকে তুচ্ছ করে তীব্রর উদ্দেশ্যে ছুটল সে। একচোট দমকা হাওয়ার মতো চেনা জানা ভয়ার্থ বিভ্রান্ত রূপসীকে নিজের দিকে ছুটে আসতে দেখে তীব্র থমকে দাঁড়ায়। শ্বেত শটান ললাটের মাঝে কিছু রেখার মেলা চিহ্ন তুলতে চাইল। এই সময় ভিতুমে ক্লাসে না গিয়ে এখানে কেন? তীব্র বুঝতে না পেরে হাত ঘড়ি দেখলো, ঘন্টা তো মাত্রই পড়েছে তাহলে। ততক্ষণে পুষ্পিতা এসে সামনে থামলো, মৃগনয়ন জোড়ায় তার চাঁদের মতো খুশি। আনাচে কানাচে কেবল জ্যোৎস্নার আলো। মেয়েটার হাসজ্জ্বল মুখখানা বড় মন দিয়ে দেখলো তীব্র। হাঁপাচ্ছে বক্ষপটে ঘন শ্বাসের ওঠানামা, কাজলবিহীন চোখে কিছু বলতে চাওয়ার ইচ্ছে, রং ছাড়া অষ্টপুটে ভিন্ন কোনো উৎসব। পুষ্পিতা এর মাঝে আউড়ে উঠল কবার, স্যার আমি। কিন্তু উদ্বেগ আর উত্তেজনায় কিচ্ছুটি বলা হলো না। তীব্রর কণ্ঠে বিভ্রম। তুমি এখানে কেন? ক্লাসের সময় হয়েছে না? পুষ্পিতার মনের ভেতর গলা ফাটালো। ক্লাস গোল্লাই যাক, এই মুহূর্তে আপনার সাথে, এই মুহূর্তে আপনার থেকে আমার কাছে দামি কিছু নেই। আমি আর আপনাকে ভুল বুঝবো না স্যার, আর কখনো না জেনে বুঝে আপনাকে নিয়ে উল্টাপাল্টা ভাববো না। তরুণীর অন্তপেটের
তোলপাড় ছাপ ফেললো মুখ বিবরেও, কিন্তু এত অব্যক্ত কথা তীব্র কি বুঝেছে? হয়তো, হয়তো না। তবে এর মাঝে স্বীয় কক্ষ ছেড়ে প্রিন্সিপাল বেরিয়ে এলেন। পুষ্পিতার পেছনে ওনাকে দেখে তীব্র নড়ে চড়ে দাঁড়ালো। এই এক লোক কলেজে আসা থেকে তার পিছনে পড়ে আছেন। কেন ফোরকানের ওর প্রতি এক্সট্রা তোষামোদ, সেটা ওনার যাচাই করাই চাই। তীব্রর নজর তখন ভদ্রলোকে। এই তো পুষ্পিতাকে ওর পাশে দেখে কপাল কুঁচকে ফেলেছে। ঝড়ের গতিতে হেঁটে আসছে এদিকে। তীব্র ব্যস্তভাবে বলল, ক্লাসে যাও, স্যার আসছেন। তারপর সোজা লাইব্রেরির পথ ধরল সে। অনুকূলের পরিস্থিতি হুট করে বদলে যাওয়ায় প্রিন্সিপাল নিজেও দাঁড়িয়ে গেলেন। কিন্তু পুষ্পিতার এত মন খারাপ হলো, ও যা বলতে এসেছিল স্যার তো শুনলেনই না। কিছুক্ষণ তার যাওয়ার দিকে ঠোঁট উল্টে চেয়ে হুট করে হাসলো পুষ্পিতা। স্যার আর ওর গন্তব্য তো একই। এখন না হয় চলে গেছে, তাতে কি? ছুটির পরে তো ও বাড়ি একই সাথে ফিরবে। তখন যা বলার ছিল সব বলে দেবে পুষ্পিতা। পুষ্পিতা ভেবেছিল কলেজের বাইরে তীব্র থাকবে, যেমনটা সবসময় হয়। মানুষটা ওর জন্য জিপ নিয়ে অপেক্ষা করে, কিন্তু আজকে সে নেই। পরশুর মতন হুস করে জিপ টেনে কোথাও একটা চলে গেছে। সারা পথ এই নিয়ে রিকশায় মুখ গোজ করে বসেছিল বেচারি। যেই মাত্র ও মানুষটার প্রেমে একটু গভীরভাবে পড়ল, অমনি তার পালাই পালাই শুরু। নুহার পরীক্ষা শেষ হতে হতে বেলা 3টা বেজে গেছে। পরীক্ষা ভালো হয়েছে যদিও, বলতে গেলে যা ভেবেছিল, যতটুকু ভেবেছিল তার থেকেও অনেক বেশি ভালো। অথচ কি পাহাড় সমান মন খারাপ নিয়ে ঢুকেছিল হলে। প্রশ্নপত্রে চোখ বোলাতেও যেন হাজার টন ক্লান্তি, তাও সব ঘোড়ার গতিতে লিখে এসেছে। কিন্তু এমন মিরাকেল মেয়েটার জীবনে আজ অবধি কোনোদিনও হয়নি। নাহিদকে নিয়ে ভাবতে বসে এতদিন যা যা পড়েছিল বেমালুম ভুলে গিয়েছিল সব। উত্তরপত্রে কলম ছোঁয়ানোর আগেও নুহার মাথায় কিচ্ছুটি ছিল না। তাও আচ্ছা, এসব কি ওই ঢ্যাঁড়সটার প্রেমে পড়ার টনিক? গেট পেরিয়ে ঢুকতে ঢুকতে নুহা আনমনে হাসলো। সিঁড়ির প্রথম ধাপে পা ফেলবে, আচমকা পিছু ডাকলো তীব্র। নুহা, চকিতে ফিরে চায়। তীব্র একা নয়, সাথে নাহিদও আছে। প্রথমবার ওকে দেখে নুহার মেয়েলি শরীর গুটিয়ে আসে। পিঠের হাড় ছুঁয়ে সাদা সফেদ স্রোত কলকলিয়ে বয়ে যায়। সাথে কাঁধের উপর আষ্টে পৃষ্ঠে এক পশলা জড়তারা এসে ভিড়ল। দেহের ভাজে ভাজে হাজারো মন সংকোচ। উফ, প্রেম কি মারাত্মক জ্বালাময়ী! মেয়েটার ধ্যান ছুটল নাহিদের ফুর্ত কণ্ঠে। পরীক্ষা কেমন হলো? নুহা আন্ত অমনভাবেই জানালো, ভালো। সব লিখেছেন? কোনো প্রশ্ন বাদ পড়েনি তো? ইনভিজিলেটর কেমন ছিলেন? খুব কড়াকড়ি দিয়েছে? একেবারে গড়গড় করে বলে থামলো নাহিদ। তীব্র বিরক্ত চোখে চাইতে ফের মিয়ে এলো কিছু। কি হলো? এভাবে দেখছিস কেন? আমি কি করলাম? মুখটা বন্ধ রাখলে আমি একটু বলি। ঠোঁট উল্টে ঘাড় নাড়ল নাহিদ। তীব্র নুহাকে বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল, বিকেলে ছাদে আসতে পারবে? অবিলম্বে মাথা কাত করল নুহা। আচ্ছা স্যার। আমি তোমাকে পড়াই না নুহা, তাই স্যার না ডাকলেও চলবে। নুহা আবারও ঘাড় দোলালো, রয়ে শয়ে শুধালো, তাহলে কি ডাকবো? ভাইয়া ডাকবো? তীব্র কাঁধ উচালো। অ্যাজ ইউ উইশ। এমনিতেও কিছুদিন পর তোমার বন্ধুর বর হচ্ছে, চাইলে ভাইয়া ডাকতে পারো। নুহা খুশি হয়ে গেল। এতক্ষণে উদাসীনতা শ্রান্তি এই সব নিমিষেই গায়েব। স্ফূর্ত চিত্তে বলল, সত্যি আমি আপনাকে ভাইয়া ডাকবো? কি যে খুশি লাগছে। আসলে আমি তো আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। একটা বড় ভাইয়ের খুব শখ ছিল আমার, জানেন? বলতে বলতে নুহার মুখটা কালো হয়ে এলো। সাথেই ফোঁস করে শ্বাস ফেলতে নাহিদ মায়া করে বলল, আহারে, একটা ভাইয়ের জন্য আপনার এত মন খারাপ হয় মিস নুহা? আপনি চাইলে কিন্তু আমাকেও ভাই রাখতে পারেন। একটা জায়গায় দুটো বড় ভাই ফেলে তো আপনার আর কোনো মন খারাপই থাকবে না, তাই না? নুহার সদ্য ফোটা হাসিটা দপ করে নিভে গেল। বিস্ফোরিত চোখে চাইল ওর দিকে। কটমটানো চাহনি দেখে ভরকে গেল নাহিদ। ঘন ঘন পাতা ফেলল চোখের। রাগে গোটা নাহিদকে সম্পূর্ণ এড়িয়ে গেল মেয়েটা। তীব্রকে বলল, আমি ফ্রেশ হয়ে ছাদে আসছি ভাইয়া, আপনি একটু অপেক্ষা করুন। আরেকবার নাহিদকে জ্বলন্ত নয়নে দেখে চলে গেল নুহা। নাহিদ এই দৃষ্টির অর্থ বোঝেনি। বোকা বনে বলল, আমাকে এভাবে দেখলো কেন রে বিট্টু? আমি কি কিছু খারাপ বললাম? তীব্র বলল, কথা খারাপ হোক ভালো হোক, মেয়েরা সবসময় এভাবেই তাকায়। নাহিদ একটু ভেবে বলল। কই পুষ্পিতা তো তোর দিকে এভাবে তাকায় না। তীব্র কপাল কুঁচকে বলল, ওর সাথে তুলনা করছিস কেন? আমার ভিতু মেয়ের মতো মেয়ে পৃথিবীতে এক পিসি আছে, ওকে জড়িয়ে আর কখনো কিছু বলবি না। তীব্র নিজেও ঘরের পথ ধরল। তারপর নাহিদ কণ্ঠ শৃঙ্গ নিয়ে বলল,
বাব্বা, এখনো প্রেম হলো না, তাতেই এত? প্রেম হলে কি করবি? সে যেতে যেতে ঘোষণা দেয়। প্রেম না হতে নিজেকে পাল্টেছি, প্রেম হলে দুনিয়া পাল্টে দেব। পুষ্পিতার পড়ার টেবিলে বসেছে, পড়তে নয় চিন্তায়। বাইরে থেকে যত উন্মনা তরুণী, ভেতরটা ঠিক ততটাই ছটফটে, যার পুরোটাই সে নুহাকে জানাতে চাইছে। অথচ দেখো, মেয়েটা ঘরে নেই, একটু আগে পরীক্ষা দিয়ে ফিরলো, খেলোও না, নিচে কাজ আছে বলে বেরিয়ে গেল। আবার গেছে তো গেছে, বাইরে থেকে দরজা ও হুকটা অবধি টেনে দিয়ে গেছে। পুষ্পিতা যে ওকে খোঁজার অজুহাতে একটু তীব্রর ফ্ল্যাটে উকিঝুঁকি দিবে, সেটাও বা হচ্ছে কই। এরই মাঝে ঘরে এলো নুহা। দোর খোলার শব্দে পুষ্পিতা নড়ে চড়ে উঠল। ওই দিনের মতো আবারও স্যার আসেননি তো? ত্রস্ত চেয়ার ছেড়ে এ ঘরে এলো। তীব্রকে না দেখে যে মন খারাপ হতো, নুহাকে পেয়ে তা বদলে গেল উত্তেজনায়। নুহার মুখে শখানেক তারার কিরণ, এত ঝলমল করছে, তেমন তুফান নেমেছে অধরদয়ে। ক্ষুদ্র আদলে যেন পৃথিবীর সব খুশি লুটিয়ে। কিন্তু পুষ্পিতার আনাচে কানাচে চিন্তা এসব দেখল না। শশকের ন্যায় ব্যস্তভাবে বলল, কোথায় গিয়েছিলি? এত দেরি হলো কেন আসতে? এই তো একটু নিচে গেলাম। কেন, কি হয়েছে? পুষ্পিতা ঝট করে ওর হাত টেনে খাটে এনে বসালো। অমন চটপট করে বলল, আবার তোকে কিছু বলার আছে। নুহা ভ্রু নাচালো। ভাইয়ার ব্যাপারে? পুষ্পিতা বুঝতে না পেরে বলল, ভাইয়াটা কে? কেন, তোর আশিক তীব্র ভাইয়া? পুষ্পিতা চোখ ঝাপটে বলল, তুই না ওনাকে স্যার ডাকিস? নুহা প্রফুল্ল হেসে বলল, হ্যাঁ, স্যারই তো ডাকতাম, কিন্তু ইদানিং ভেবে দেখলাম দুদিন পর যে আমার দুলাভাই হচ্ছে, তাকে আর স্যার ডেকে কি করব, সেজন্য এখন থেকেই অভ্যাস করে নিচ্ছি। দুলাভাই শব্দটা পুষ্পিতা লজ্জা পেল। এতক্ষণে ছটফটানি তলিয়ে গিয়ে কুষ্ঠার বানে ফেপে উঠল দু গাল। নুহা চিবুক ধরে বলল, বাপ রে, মেয়ে আবার লজ্জাও পায়। এত লজ্জা এখন না পেয়ে বাসর রাতের জন্য বাঁচিয়ে রাখ, ভাইয়া যখন রুমে আসে। পুষ্পিতার চট করে মুখটা চেপে ধরল, চোখ রাঙিয়ে বলল, ছি, চুপ কর ফাজিল মেয়ে। নুহা হাসছে। পুষ্পিতা হাত নামিয়ে ঠোঁট টিপে মাথা নুইয়ে রইল। লজ্জায় বুক কাঁপছে তার। তীব্রর পাশে বাসর ঘর, এমন শব্দে ঝাঁঝিয়ে উঠছে কান। নুহা পুরোপুরি ঘুরে বসলো ওর দিকে। আচ্ছা, এসব বাদ, এখন বল কি বলবি। পুষ্পিতা বিছানায় চাদর খুঁড়তে খুঁড়তে বলল, আসলে আমি চাইছি যে ওনাকে সব বলে দিব। কোন সব? আরে আমার মনের সব, মানে আমি যে ওনাকে ভালোবাসি সেটা। হঠাৎ? পুষ্পিতা নিঃসহায়ের মতন বলল, আমি আর এসব মনের ভিতর চেপে রাখতে পারছি না রে নুহা। ওনাকে দেখলেই এত হাঁসফাঁস লাগে, মনে হয় এক্ষুনি। নুহা কথা কেড়ে নিল। মনে হয় এক্ষুনি গিয়ে গলা জড়িয়ে ধরি, তাই তো? এমা ছি, তা না। তাহলে এত তাড়াহুড়ো কিসের? এই সবে নিজের অনুভূতি টের পেয়েছিস, একটু সময় নে। কিন্তু কিন্তু টিন্তু বাদ, তুই আগেই কেন বলবি? এইসব প্রেম ভালোবাসার কথা ছেলেদের থেকেই প্রথমে আসা উচিত, তাহলে মেয়েদের একটা ওজন থাকে, বুঝলি? তুই হলে আমার বান্ধবী, লাখে একজন, তার উপর দেখতেও পুরো ঐশ্বরিয়া রায়। তুই কেন আগে গিয়ে সারেন্ডার করে আসবি? উনি তোকে হ্যাংলা ভাববে না? পুষ্পিতার চিন্তায় এক শেষ। তাহলে কি করব? কি করব মানে? অপেক্ষা করবি। প্রেমে যত বেশি অপেক্ষা, প্রেম তত বেশি মধুর। ততদিনে যদি ওনাকে অন্য কেউ নিয়ে যায়, বা উনি যদি অন্য কাউকে ভালোবেসে ফেলেন, তখন? পুষ্পিতার আশঙ্কা দেখে নুহা মনে মনে হাসলো। বোকা মেয়ে, তীব্র প্রেমের তীব্রতা জানে না। যে ছেলে ওর জন্যে ঢাকার সব ছেড়ে এখানে এসে পড়ে থাকে, তার মনে আরেকজনের বসত গড়া এত সোজা? গাল ছুঁয়ে বলল, কেন, ওনার প্রতি তোর ভরসা নেই? পুষ্পিতা সময় নিয়ে বলল, আমি ওনাকে বুঝতে পারি না, তাই ভরসা আছে না নেই তাও জানি না। ওনার প্রত্যেকটা আচরণ সাজালে মনে হয় উনি আমাকে পছন্দ করেন, এবং সেটা অনেক বেশি। তার ওপর কাল যা বললেন। নুহা ভ্রু বাঁকালো। কি বলেছেন? পুষ্পিতা ঠোঁট নামিয়ে নিল। ওড়না নিয়ে তীব্রর ওসব কথা ভাবলেও তার কান গরম হয়ে আসে। কিন্তু ওসব কি আর নুহাকে বলা যায়? এগুলো তো তাদের নিজেদের কথা, একান্তই ব্যক্তিগত। জোরে জোরে মাথা নেড়ে বলল, কিছু না, কিছু না। কিছু না হলে না? খবরদার, যদি আগে ভাগে গিয়ে নিজের প্রেমের আলাপ করেছিস, যতক্ষণ না ভাইয়া এসে প্রপোজ করবে, হাঁটু মুড়ে ফুল দিয়ে বলবে পুষ্পিতা আই লাভ ইউ, ততক্ষণ তোর মুখ খোলা বারণ, মনে থাকবে? কিন্তু উনি আমাকে ভালোবাসে না,
কিন্তু উনি আমাকে ভালোবাসেন না, এমনি পছন্দ করেন, সেটা তো এখনো নিশ্চিত হতে পারছি না। মাথায় বুদ্ধি থাকলে না পারবি, এসবের জন্য বুদ্ধি থাকতে হয়। সেই, তোর তো প্রেমের ব্যাপারে আবার অনেক অভিজ্ঞতা, আমি তো তাও প্রেমে পড়লাম, কিন্তু তোর তো কোনো ছেলেই পছন্দ হয় না। নুহার এতক্ষণের মুরব্বিয়ানা ভাবটা দমে গেল। এবার বুক চিরে লম্বা লম্বা শ্বাসের ঝুলি তার কেটে বাইরে লুটিয়ে এলো। অসহায় দুটো চোখ একভাবে পুষ্পিতাকে বলে গেল, পছন্দ হয়েছে রে পুষ্পিতা, পছন্দ হয়েছে। এমন একজনকে পছন্দ হয়েছে যার কথা আমি দুঃস্বপ্নেও ভাবিনি। ও প্রসঙ্গ কাটতে গলা খাকারি দিল, বলল, অত শত বুঝি না, যা শেখালাম তা মনে থাকবে কিনা বল। পুষ্পিতা বাধার মতো ঘাড় হেলালো। নুহা তুষ্ট চিত্তে বলল, এই তো লক্ষ্মী মেয়ে, চল এই উপলক্ষে তোকে একটা লটারি কিনে দিই। লটারি? কিসের লটারি? পুষ্পিতা হতভম্ব। নুহা বলল, ওমা, লটারি আবার কিসের? কাগজের। লটারি নিয়ে আমি কি করব? আরে পোকা, এই যে সে লটারি নয়, এর সাথে কত কিছু দিচ্ছে জানিস? টিভি, ফ্রিজ, টেলিভিশন, বাইক, ফ্ল্যাটও দিবে শুনেছি। পুষ্পিতার চোখ চূড়ায় তুলে বলল, ফ্ল্যাট? 10 টাকার লটারিতে ফ্ল্যাট? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? জিতলে ঠিক বিশ্বাস হবে। পুষ্পিতা নিস্পৃহ বলল, আমি জিতবই না, আমার কপাল অত ভালো নাকি? আহা, শুরুতেই নেগেটিভ ভাবছিস কেন? আসবি তো আগে, আয়। এ মা, এখনই পড়ে যাই, খাবো না। না, লটারি শেষ হয়ে যাবে, তুই আয়, দাঁড়া টাকা নিয়ে আসি। নুহা পার্স আনতে ছুটল। পুষ্পিতা ক্লান্ত শ্বাস ফেলে ওড়না পেঁচালো মাথায়, তারপর নিগ্রহে পা বাড়ালো। ওর সাথে নুহা যত উত্তেজিত ততোধিক নিষ্প্রভ মেয়েটা। লটারি হোক যাই হোক, ও হলো দুর্ভাগা। দুর্ভাগাদের জন্য একটা সুতো থাকে না যেখানে, সেখানে আবার এত দামি দামি উপহার। সেই জন্যই তো স্যারকে নিয়ে এত ভয় পুষ্পিতার। স্যার হলেন হীরের চাঁদ, ওর মতো গরিবের মুঠোয় তা এত সহজে আসবে কখনো? খোরশেদুল বজ্রাহতের মতো বসে, ভারী কি শরীরটায় বিন্দুমাত্র নরম নেই। সালমারও একই দশা। প্রৌঢ় মানুষ দুটোকে স্তব্ধের ন্যায় কিয়ৎক্ষণ মেয়ের কান্নায় দেখে গেলেন। মিথিলা হেঁচকি তুলছে, ভূমিকম্পের ন্যায় নড়ছে ঠোঁট যুগল। অমন কাঁদতে কাঁদতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।